Assalamu alaikum everyone. Assalamu alaikum. Alaikum assalam. I begin in the name of Allah, the most gracious and the most merciful. সবাই মিউট করে নিয়ে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা সুস্থ সুন্দর মতো ক্লাস করতে পারছি। আমরা গত ক্লাসে যে জিনিসগুলো দেখেছিলাম চ্যাপ্টার 2 এর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি পর্যন্ত পড়েছিলাম। আজকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পরে চাহিদা থেকে পড়া শুরু করব। ঠিক আছে? স্লাইড দেখতে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে চ্যাট বক্সে নক দিন। আর সবাই বারবার বলছি, সবাই তোমাদের পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশন তিনটাই দিতে হবে। পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশন চ্যাট বক্সে দিয়ে রাখো, যেটা দিয়ে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। আর লেকচারে চলে যাওয়ার আগে বলছি যে সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলবো। বাইরে যদি যেতেই হয়, আমাদের দৈনন্দিন কাজে বাইরে যেতেই হবে। বাইরে থেকে এসে স্যানিটাইজার দিয়ে হাতটা ঠিক মতো করে স্যানিটাইজ করবো, অথবা হাড় জাতীয় সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে বাসায় ঢুকবো। হাত পা মুখ যা আছে বাসায় ঢুকবো। পারলে গরম পানি দিয়ে একটু ডেটল দিয়ে গোসল করে ফেলবো। ওকে স্যার, ঠিক এখন আছে? কি চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়ে দেব? হ্যাঁ, চ্যাট বক্সে এখনই প্রেজেন্ট দিয়ে দাও তোমরা। ঠিক আছে? ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, চ্যাট বক্সে সবাই পূর্ণ নাম, সেকশন এবং তারিখ সহকারে দিয়ে দিব। যে বইগুলো আমরা ইউজ করব বা আমাদের প্রয়োজনীয় যে বই ইকোনমিক্স ফার্স্ট পার্টের খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রণজিৎ স্যারের বই অর্থনীতির প্রথম পত্র, হাসান বুক হাউস। তোমরা সবাই ডান সাইডে বইয়ের কভার পেজটা দেখছো। আর আখতারুল স্যারের বই স্বপন ইগনাসিও গ্রেগরি, মোহাম্মদ হুমায়ুন কবির স্যারের বই অর্থনীতি প্রথম পত্র, ডান সাইডে তার কভার পেজটা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে কাজ করছি। আমরা একটু নিচের ছবিগুলো ভালো করে খেয়াল করি। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কোন একটা ট্রাকের উপর চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো বিক্রি হচ্ছে এবং সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইন ধরে কিনছে। তার মানে কি? কিনছে কেন? তার সেটার অভাব রয়েছে, সেজন্য সে কিনছে, তাই না? আর দরকার, প্রয়োজন, সেজন্য সে কিনছে। পরেরটা ছবিতে দেখি যে একটা শপিং মল, বসুন্ধরা সিটি। এই শপিং মলে অনেক লোকজন দেখা যাচ্ছে। সনি একটা শোরুম দেখা যাচ্ছে, সেখানেও বেশ ভিড়। ঠিক আছে? কেন? তাদের যে কোনো প্রয়োজনে তারা এখানে কি করতে আসছে? কিনতে আসছে, যে কোনো প্রয়োজনে। মানে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য হতে শুরু করে যে কোনো দরকারে টিভি শোরুম বা মোবাইলের শোরুম বা যে কোনো তাদের দরকার সেখানে তারা চলে আসছে। এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি খেয়াল করি। প্রথম চিত্র যেটা আমরা দেখলাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরকার বা প্রয়োজন, সেজন্য আমরা লাইন ধরে কিনছি। দ্বিতীয়টা দেখলাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও অন্যান্য যে জিনিসপত্রগুলো দরকার
দরকার সেই জিনিসপত্র কিনতে আমরা শপিং মলগুলোতে ভিড় করেছি। ঠিক আছে, এটা দ্বারা আমাদের কি বোঝায়? আমাদের এটা দ্বারা বোঝায় যে অভাব বোধ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারছি? এই ছবিগুলো থেকে আমাদের এটাই বোঝা যাচ্ছে যে আমাদের অভাব বোধ রয়েছে। প্রথম চিত্রে দেখলাম যে চাল ডালের প্রতি অভাব রয়েছে। তো এটা দ্বারাই বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা। ঠিক আছে, তো আজকের চ্যাপ্টার শেষে আমরা কি কি জানতে পারবো একটু খেয়াল করি। চাহিদা কি, চাহিদা কি ও তার ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে। চাহিদা বিধি কি ও তার ধারণা ব্যাখ্যা করতে পারবে। চাহিদা বিধির ব্যতিক্রম এবং এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। চাহিদা অপেক্ষিক কি এবং এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। এবং চাহিদা বিধি থেকে চাহিদার সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করতে পারবে। তোমাদেরকে একটা জিনিস একটু রিমাইন্ড করে দিই, তোমরা কেউ নাম, পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে দিবে, দুইবার প্রেজেন্ট দিবে না। দুইবার নাম, অনেকে আমি দেখছি গত লেকচারও দেখেছি তোমরা কি করো, তোমরা নামটা দাও, রোল নাম্বারটা দাও, সেকশন দিতে ভুলে যাও, যার ফলে আবার সেকেন্ড টাইম দাও, এতে পরবর্তীতে কিন্তু আমার কাউন্ট করতে সমস্যা হয়, যার ফলে তোমরা কিন্তু প্রেজেন্টটা পাবে না। ঠিক আছে, তো তোমরা একবারই তোমাদের পূর্ণ নাম, সেকশন এবং রোল নাম্বারটা দিয়ে দিবে। আবারও দুটো ছবি আমি লক্ষ্য করছি, অনেকে হাত বাড়িয়ে আছে, মানে তাদের প্রয়োজন, দরকার, নিডস। আর এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে একটু দেখি যে মোর আনএমপ্লয়েড মানে বেকারত্ব দেখা যাচ্ছে, মিডল ক্লাস পিপল তারা বাড়িয়ে আছে, হোমলেস যাদের ঘর নেই। এটা দ্বারা আমাদের কি বোঝানো যাচ্ছে? এটা দ্বারা আমাদের এটাই বোঝানো যাচ্ছে। আর এই সাইডে যে দেখো ডানে ডানে যে ছবিটা আছে, এটা দেখো লোকাল ফুড সার্ভার, মানে যারা লোকাল ফুড সার্ভার মানে যারা ফুডটা সার্ভ করে, খাবারটা সার্ভ করে। হ্যাঁ, যারা আনএমপ্লয়মেন্ট এমপ্লয়েড মানে যারা হচ্ছে তোমার বেকারত্ব, তারাও অবশ্য বেকার থাকি না থাকি, আমার চাকরি থাকুক না থাকুক, আমার তো খিদে লাগে, তো আমাকে খেতে হবে। মিডল ক্লাস পিপল যে অবস্থায় যে বাজারে উন্নতি আছে তাদেরও খেতে হবে। যাদের হোমলেস, দরিদ্র, ভূমিহীন, তাদেরও তো খাওয়া দাওয়া করতে হবে, চলবে। লোকাল ফুড সার্ভারের কাছে একটা বাটি বাড়িয়ে দিয়েছে তাদের এগুলো। তো এখান থেকে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে চাহিদার সাথে সম্পর্কিত জিনিসগুলো। এখন আছে চাহিদা বলতে কি বোঝায়? খেয়াল করি, সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, হ্যাঁ। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে চাহিদা হতে হলে আমাকে কি করতে হবে? অর্থনীতিতে চাহিদা হতে হলে আমাদের নিচের তিনটি বৈশিষ্ট্য fulfill করতে হবে। একটু খেয়াল করি কি কি বৈশিষ্ট্য, একটু দেখি। নাম্বার 1, কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, মানে কি ওই বস্তুর প্রতি তোমার ডিজায়ার থাকতে হবে। সেটা গুডস হতে পারে, সেটা হচ্ছে সার্ভিসেস হতে পারে, মানে ওই দ্রব্যটার প্রতি তোমার নিডসটা থাকতে হবে, অভাববোধটা থাকতে হবে। তার মানে কি, প্রথম কথা হচ্ছে ওই দ্রব্যের প্রতি তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে, সেটা হচ্ছে দ্রব্য হতে পারে, সেটা হচ্ছে সেবা হতে পারে। দ্বিতীয়টা কি? দ্রব্যটির ক্রয় ক্ষমতা মানে কি? বা সামর্থ্য, মানে অ্যাবিলিটি থাকতে হবে। তো ফার্স্ট অফ অল ডিজায়ার, সেকেন্ড হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? ওটা তোমার ক্রয়ের যে সামর্থ্য সেটাকে বলা হয় অ্যাবিলিটি। নাম্বার 3 কি বলেছে? নাম্বার 3 বলেছে অর্থ ব্যয়ের ইচ্ছা, মানে কি? ওই দ্রব্যটা ক্রয় আকাঙ্ক্ষা আছে, সামর্থ্য আছে, অর্থ ব্যয়েরও ইচ্ছা থাকতে হবে, উইলিংনেস টু পে যেটাকে বলা হয়, উইলিংনেস টু পে যেটাকে বলা হয়, উইলিংনেস টু পে। ঠিক আছে, সো এই তিনটা জিনিস তোমার থাকতে হবে। নাম্বার 1 ওই দ্রব্যের প্রতি তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে, নাম্বার 2 সামর্থ্য থাকতে হবে, নাম্বার 3 অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এই তিনটা সমন্বয়ে অর্থনীতিতে কি হবে? চাহিদা হবে। এই তিনটার সমন্বয়ে তোমার অর্থনীতিতে কি হবে? চাহিদা হবে। একটু খেয়াল করি এখন আমরা, উপরোক্ত শর্ত সাপেক্ষে একজন ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে
একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে। যে এই উপরোক্ত ৩ টা শর্ত পূরণ করে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তাকে বলা হয় চাহিদা। তাকে কি বলা হয়? তাকে চাহিদা বলা হয়। একটু খেয়াল করি যে অর্থনীতিবিদ বেনহামের মতে তিনি বলেছেন কোন চাহিদা বলতে নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলা হয়। তাছাড়া অধ্যাপক পেনসনের মতে কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয়ের ইচ্ছা এবং সামর্থ্য যদি থাকে তবে তাকে চাহিদা বলে। তার মানে কি আমরা কি দেখলাম? আমরা কি দেখলাম এখানে মূলত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমাকে চাহিদা হতে গেলে সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কোনো কিছুর অভাববোধ বা প্রত্যাশাকেই বোঝায়। কিন্তু অর্থনীতিতে চাহিদা হলে তোমার ৩ টা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা থাকতে হবে, একটা হচ্ছে সামর্থ্য থাকতে হবে, নাম্বার ৩ হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। ৩ টা জিনিস এট এ টাইম যদি ফুলফিল করে তখন তুমি একটা নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে যখন ক্রয় করতে পারবা, নির্দিষ্ট পরিমাণে যখন ক্রয় করবা তখন সেটাকে বলা হবে চাহিদা। তো চাহিদা হতে গেলে ৩ টা শর্ত বারবার বলছি। নাম্বার 1 আকাঙ্ক্ষা, নাম্বার 2 ক্রয় ক্ষমতা বা সামর্থ্য, নাম্বার 3 হচ্ছে উইলিংনেস টু পে বা অর্থ ব্যয়ের ইচ্ছা। সো আকাঙ্ক্ষা, সামর্থ্য, অর্থ ব্যয়ের ইচ্ছা। ৩ টার সমন্বয় যখন হবে তখন সেটাকে কি বলা হবে? অর্থনীতিতে চাহিদা বলা হবে। আচ্ছা একটু দেখো যে একজন ভিক্ষুক কি করতে চাচ্ছে? একজন ভিক্ষুক একটি গাড়ি ক্রয় করতে ইচ্ছুক। এটা কি অর্থনীতিতে চাহিদা বলা যাবে? বা একজন ধনী ব্যক্তি একটি গাড়ি ক্রয় করতে ইচ্ছুক। এটা কি অর্থনীতিতে চাহিদা বলা যাবে? একটু দেখো, এই দেখো ডান সাইডে একটা চিত্র দেখছে একজন ভিক্ষুক, পুয়ার পিপল সে একটা গাড়ি কিনতে যাচ্ছে। দেখো এই যে একজন ধনী ব্যক্তি তার হাতে অনেক ডলার সেও একটি গাড়ি কিনতে যাচ্ছে। এই যে মাজদা গাড়ি সে কিনতে যাচ্ছে। এখন এ এই যে ধনী ব্যক্তি গাড়ি কিনতে চাচ্ছে, এই যে ভিক্ষুক গাড়ি কিনতে যাচ্ছে, এটাকে কি অর্থনীতিতে চাহিদা বলা যায়? এখন আসো আমরা মেইন পয়েন্টে চলে যাব। আচ্ছা, এখন দেখো একজন ভিক্ষুক কি করতে চাচ্ছে? গাড়ি কিনতে চাচ্ছে। দেখো ভিক্ষুক গাড়ি কিনে অর্থনীতিতে কি এটা চাহিদা বলা যাবে? হ্যাঁ অথবা না। অর্থনীতিতে এটা চাহিদা বলা যাবে না। সেজন্য আমি ক্রস দিয়ে দিয়েছি। কেন চাহিদা বলা যাবে না অর্থনীতিতে? বিকজ ওই ভিক্ষুকের ১ম শর্তটা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল। দ্বিতীয় শর্তটা কি ছিল? তার সামর্থ্য ছিল। আসলে ভিক্ষুকের কি সামর্থ্য ছিল গাড়ি কেনার? না, তার সামর্থ্য ছিল না। সেজন্য ২ নাম্বারটা কাটা দিয়ে দিয়েছি। আর ৩ নাম্বার তার অর্থ ব্যয়ের ইচ্ছা আছে। তার মানে কি? ভিক্ষুকের তার আকাঙ্ক্ষা আছে, তার সামর্থ্য নাই, তার অর্থ ব্যয়ের ইচ্ছা আছে। সো অর্থনীতিতে এই ৩ টা যদি ফুলফিল না হয় অর্থনীতিতে তার কি চাহিদা হবে না। ঠিক আছে? ঠিক একইভাবে ভিক্ষুকের যে গাড়ি কেনার ইচ্ছা এটা অর্থনীতিতে চাহিদা না। সেজন্য না এটি। কেন না? বিকজ তার ১ নাম্বার আকাঙ্ক্ষা আছে, ৩ নাম্বার তার অর্থ ব্যয়ের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। সেজন্য এটা অর্থনীতিতে আকাঙ্ক্ষা সরি অর্থনীতিতে এটা চাহিদা হবে না। চাহিদা হতে গেলে ৩ টাই টিক দিতে হবে প্লাস ৩ টা শর্ত ফুলফিল হতে হবে। এখন আসি একজন ধনী ব্যক্তি এই যে ডান সাইডে তোমরা দেখছো একজন ধনী ব্যক্তি। এই যে ধনী ব্যক্তি গাড়ি কিনতে চাচ্ছে এটা অর্থনীতিতে কি চাহিদা হবে? কি চাহিদা? হ্যাঁ, এটা অর্থনীতিতে চাহিদা হতেও পারে, নাও হতে পারে। কেন? হ্যাঁ, তোমরা বলতে পারো যে স্যার কি ব্যাপার? একবার বললেন চাহিদা, একবার বললেন চাহিদা হবে না। কারণটা কি? একটু খেয়াল করি। একজন ধনী ব্যক্তি আকাঙ্ক্ষা আছে, ১ নাম্বারটা রাইট। ২ নাম্বার হচ্ছে তার সামর্থ্য আছে, রাইট। ৩ নাম্বার হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা আছে, রাইট। যদি ৩ টাই থাকে তাহলে যেহেতু ধনী ব্যক্তি তার আকাঙ্ক্ষা থাকতেই পারে। তার যেহেতু সামর্থ্য আছে, তার অর্থ ব্যয় ইচ্ছার উপরে মূলত নির্ভর করবে ধনী ব্যক্তি যে চাহিদা সেটা অর্থনীতিতে
ধনী ব্যক্তির যে অভাব বা আকাঙ্ক্ষা সেটা অর্থনীতিতে চাহিদা হবে কিনা। তার মানেটা কি এই যে ধনী ব্যক্তি, এই ধনী ব্যক্তির আকাঙ্ক্ষা আছে, সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয়ের ইচ্ছা যদি থাকে তখন এই ৩ টা সমন্বয় এটা অর্থনীতিতে তার অভাব বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলবে। ক্লিয়ার? ঠিক একই ভাবে ধনী ব্যক্তির অর্থনীতিতে যে গাড়ি কিনে আছে সেটা চাহিদা হবে না। কিভাবে হবে না? দেখো তার ১ নাম্বার পয়েন্ট তার আকাঙ্ক্ষা আছে, ২ নাম্বার পয়েন্ট তার অর্থ ব্যয় তার সামর্থ্য আছে, ৩ নাম্বার ধনী ব্যক্তি যদি মাইজার হয়, মাইজার মানে কি? মাইজার মানে হচ্ছে কৃপণ। তো ধনী ব্যক্তি যদি কৃপণ হয় তাইলে সে কি করবে না? কৃপণ মানে মাইজার। কেউ না অর্থ ব্যয়ের ইচ্ছা নাই। তাহলে সেটা অর্থনীতিতে কি হবে না? অর্থনীতিতে সেটা কি হবে না? তার যে অভাব বা প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সেটা চাহিদা হবে না। তো তোমরা দেখে নিলে যে একজন ভিক্ষুক যদি একটি গাড়ি কিনতে চায় তাহলে সেটা অর্থনীতিতে কি চাহিদা হয়? বা একজন ধনী ব্যক্তি কি গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তাহলে অর্থনীতি থেকে একে কি চাহিদা বলা যায়। এখন আসে ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড একটু খেয়াল করি। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। যেমন আলুর দাম ৳১০, আমি কিনি ৫ কেজি। আলুর দাম ৳২০, আমি কিনে ২ কেজি কিনছি। কেন? আমার ক্রয় ক্ষমতা তো সীমাবদ্ধ। তোমাদের অনেকের বাবা সংসার চালায়। তো সংসার চালাতে গেলে তাকে বিভিন্ন জব অথবা ব্যবসা করতে হয়। তো ব্যবসা করলে বা জব করলে তার ইনকাম লিমিটেড। তো সেই ইনকামের ক্ষেত্রে অনেক এক্সপেন্ডিচার থাকে, ব্যয় থাকে। বাসা ভাড়া থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন, চিকিৎসা ইত্যাদি। সেখানে প্রত্যেকটা জায়গায় তার কিন্তু একটা বাজেট থাকে যে এই ইনকামের ভিতরে এই জায়গায় এত, এই জায়গায় এত, এই জায়গায় এত, খাদ্যে এত, ফুডিং এ এতটুকু, ক্লথিং এ এতটুকু এভাবে। তো যেকোনো দ্রব্যের দাম বাড়লে কি হয়? চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এরূপ যে বিপরীত সম্পর্ক তাকে চাহিদা বৃদ্ধি বলা হয়। তারপরে দেখো অনুমিত শর্ত কি বলেছে? অন্যান্য অবস্থা মানে স্যাজিরাস প্যারিবাস। আমি আবার বলছি অন্যান্য অবস্থা মানেটা কি? স্যাজিরাস প্যারিবাস। অন্যান্য অবস্থা বলতে কি বোঝায় একটু খেয়াল করি। একটা নির্দিষ্ট সময় ভোক্তার আয়, পছন্দ, রুচি অপরিবর্তিত থাকবে। ভোক্তা the consumer is rational মানে ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। অযৌক্তিক না, পাগল না ভোক্তা। পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম স্থির থাকবে। যেমন চায়ের পরিবর্তে আমি কি ইউজ করি? চিনি। চায়ের পরিবর্তে আমি কফি ইউজ করি। পরিপূরক দ্রব্য এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। একটা পরিবর্তে অন্যটা ইউজ করা যায়। অথবা পরিপূরক দ্রব্য মানে কি? চা খেতে কি লাগে? দুধ লাগে, চিনি লাগে। মানে এটা ছাড়া হয় না। সেটাকে পরিপূরক দ্রব্য বলে। এই পরিপূরক দ্রব্যের দামটা কি থাকবে? স্থির থাকবে। নির্দিষ্ট সময় বিবেচ্য একটা নির্দিষ্ট সময়ে এই তত্ত্বটা ভ্যালিড হবে। বাজারে ক্রেতার সংখ্যা স্থির থাকবে। এখন কথা হচ্ছে স্যার সবই বুঝলাম। তার মানেটা কি একটু দেখো। তার মানেটা কি সাংকেতিকভাবে কি লেখা যায়? সাংকেতিকভাবে কি লেখা যায় দেখো, খেয়াল করো। এই যে পি, প্রাইস, পি মানে প্রাইস, প্রাইস মানে দাম। কিউডি, কোয়ান্টিটি ডিমান্ডেড, কোয়ান্টিটি ডিমান্ডেড মানে চাহিদার পরিমাণ। সো দাম বাড়লে, দাম উপরের দিকে তীর দিয়ে বোঝাচ্ছি দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে অথবা দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এটাকে অর্থনীতিতে কি বলা হয়? এটাকে অর্থনীতিতে বলা হয় ল অফ ডিমান্ড বা চাহিদা বৃদ্ধি। এখন আসি ফাংশন। ফাংশন কাকে বলে? খেয়াল করো তোমরা। ফাংশন বা অপেক্ষক কাকে বলে? তোমরা 9-10 এ চ্যাপ্টার 9 এও পড়েছো ভুজ, গঠি, ফাংশন লেখচিত্রটা দেখে এসেছো। সো তারপর আমি একটু রিভিউ করছি। তোমরা যে সায়েন্সেই থাকো, আর্টসে থাকো বা কমার্সে থাকো তোমরা এই জিনিসগুলো পড়ে এসেছো। ফাংশন বা অপেক্ষক কাকে বলে? ফাংশন shows the relationship between two or more variable ২ বা ততোধিক চলকের মধ্যে যখন সম্পর্ক থাকে তখন গাণিতিকভাবে যখন সেটা কি করা হয়? প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয়? ফাংশন বা অপেক্ষক। কি বলছি দেখো, ২ বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক যখন গাণিতিক আকারে প্রকাশ করা যায় তখন তাকে ফাংশন বলে। একটা উদাহরণ দিয়ে দেখো বুঝো। y = 10 - 2p দেখো y = 10 - 2p তার মানেটা কি? p টা কি? দাম। y টা কি?
ওয়াই দেওয়া আমি এখানে চাহিদার পরিমাণ বুঝিয়েছি, কিউডি দিয়েছি, কিউডি দেওয়া দরকার ছিল, সমস্যা নেই, একটা ফাংশন। আচ্ছা এখন ফাংশন এই যে পি এর উপরে ওয়াই এর মান নির্ভর করে না, দেখো পি যদি ১ হয় বসায় দাও ১০ মাইনাস 2 ইনটু 1 কত হয়? ১০ থেকে ২ একে ২, ১০ থেকে ২ বাদ দিলে ৮। আবার পি এর মান যদি ২ বসাও ২ দুগুণে ৪, ১০ থেকে ৪ বাদ দিলে ৬। তো এটাকে একটা ফাংশন মানে ওয়াই নির্ভর করে দামের উপরে। তো সেটাই বলছি ২ বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক যখন গাণিতিক আকারে প্রকাশ করা যায়। এই যে এটা একটা চলক দাম আর এটা একটা চলক। এই গণিতের আকারে আমি প্রকাশ করলাম তখন সেটাকে বলা হয় ফাংশন, ফাংশন বা অপেক্ষক। এখন আসো আমরা আসি চাহিদা ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশনকে কি লেখা যায় একটু দেখো। QDX quantity demand for X মানে X দ্রব্যের চাহিদা। X দ্রব্যের চাহিদাটা কি শুধুমাত্র X দ্রব্যের দামের উপর নির্ভর করে? নাকি অন্য কিছু? অবশ্যই অন্য কিছু। একটু খেয়াল করে আমি একটু আগেই বলেছি অন্যান্য অবস্থায় স্থির। তাহলে অন্যান্য অবস্থা সহ আমরা আগে চাহিদা অপেক্ষকটা দেখব। এরপরে আমরা চাহিদার অপেক্ষকের শর্ট ফর্মটা দেখব। একটু খেয়াল করো তোমরা। দেখো QDX quantity demand মানে X দ্রব্যের চাহিদা, quantity demand for X is equals function, function মানে অপেক্ষক। PX মানে কি শুধুমাত্র X দ্রব্যের দামের উপরে সেটা নির্ভর করবে, X দ্রব্যের দাম। Y মানে কি? Y হচ্ছে আয়, Y হচ্ছে আয়, ভোক্তার আয়, T হচ্ছে টেস্ট, টেস্ট মানে রুচি, H হচ্ছে অভ্যাস, অভ্যাস, অভ্যাস বলতে কি বোঝায়? অভ্যাস মানে হ্যাবিট। ঠিক আছে? H হচ্ছে অভ্যাস বা হ্যাবিট, T হচ্ছে টাইম সময়, পিসি, পিসি বলতে হচ্ছে কমপ্লিমেন্ট প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস মানে পরিপূরক দ্রব্যের দাম। আর পিএস মানে কি? পরিবর্তক দ্রব্যের দাম, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস। তো তার মানে কি শুধুমাত্র চাহিদা এক্স দ্রব্যের চাহিদাটা এক্স দ্রব্যের দামের উপর নির্ভর করে না, অন্যান্য অনেক কিছুর উপরে নির্ভর করে। সেজন্য এখানে আমি অনেকগুলা ডট ডট দিয়েছি। তো আমরা বলতে পারি অন্যান্য অবস্থায় স্থির থাকলে, অন্যান্য অবস্থা দেখো এখানে আমরা বলতে পারি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক শুধুমাত্র দাম, যদি এক্স দ্রব্যের চাহিদা বোঝায় তাহলে এক্স দ্রব্যের দাম, আর সব হচ্ছে স্থির। সব স্থির বলতে কি বোঝাচ্ছে? এই যে এগুলা আয়, অভ্যাস, তারপরে হচ্ছে রুচি, টাইম, পরিবর্তক, পরিপূরকের দাম, এগুলো সবই কি থাকে আমার? সবই আমার স্থির থাকবে। ঠিক আছে? এখন দেখো তার মানে চাহিদার পরিমাণ নির্ভর করবে QDX নির্ভর করবে প্রাইস অফ এক্স এর উপরে, শুধুমাত্র এক্স দ্রব্যের দামের উপরে। তো শুধুমাত্র এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদার এক্স দ্রব্যের চাহিদা এক্স দ্রব্যের দামের উপরে নির্ভরশীল। এখানে QDX মানে কি? এক্স দ্রব্যের চাহিদা, পি হচ্ছে এক্স দ্রব্যের দাম, এফ হচ্ছে ফাংশন বা অপেক্ষক। ঠিক আছে? এখন আসি চাহিদা সূচি, ডিমান্ড স্কেডিউল। ডিমান্ড স্কেডিউল মানে কি? একটা সূচি। সূচিটাকে কি বলে দেখো, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে বা ক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তা যদি একটা তালিকার মাধ্যমে আমরা প্রকাশ করি, একটা টেবিলের মাধ্যমে আমি যদি একটা প্রকাশ করি তখন সেটাকে বলা হবে চাহিদা সূচি। সো অন্যভাবে বলা যায় যে চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে বলা হয় চাহিদা সূচি। চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কি বলা হয়? চাহিদা সূচি। তো চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে আমরা চাহিদা সূচি বলি। দেখো তোমরা দাম কি দেয়া আছে? দাম ৳১, চাহিদার পরিমাণ কত? ৮ একক। তার কোন বিন্দু দিয়ে দেখা যাচ্ছে? তা এ বিন্দু দিয়ে দেখা যাচ্ছে। দাম বাড়ছে। দেখো দাম বাড়ছে। ১ থেকে ২ টাকা, তার মানে অবশ্যই চাহিদা কমবে ৮ থেকে ৬ একক। তা বি বিন্দু দিয়ে দেখতে পাচ্ছি। দাম ৳৩, চাহিদা আরো কমছে, তা সি বিন্দু দিয়ে দেখা যাচ্ছে। তো যদি কোশ্চেন আসে ডিমান্ড স্কেডিউল বা চাহিদা সূচি কি? চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে চাহিদা সূচি বলে। একটা নির্দিষ্ট সময় এই যে দেখো ভোক্তা এই যে বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন একক ক্রয় করে তার যদি একটা কি দিয়ে প্রকাশ করি, একটা টেবিল দিয়ে প্রকাশ করি তখন সেটাকে বলা হবে
চাহিদা সূচি। ক্লিয়ার তো? যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে নক দিও, রেইজ হ্যান্ড করো। আচ্ছা, এখন আসি ডিমান্ড কার্ড কাকে বলে? হোয়াট ইজ ডিমান্ড কার্ড? চাহিদা সূচিতে তুমি কি করলা? এটা হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ দেখালো। আর এটা হলো কার চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। তো এখানে কি দিয়েছে দেখো। তো এখানে এখানে কি দিয়েছে দেখো। এখানে দেখো অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তার যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা রেখা বলে। তো অবশ্যই এটাকে বলা হয় জ্যামিতিক প্রকাশ। অন্যভাবে বলা যায় যে চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলে। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর আগেরটা চাহিদা সূচি হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো বিষয়গুলো। দেখো যে ভূমি অক্ষে কি চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে কি দাম নির্দেশিত। দেখো দাম যখন ১ টাকা এ বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিমাণ ছিল ৮ একক। এখানে একটা পয়েন্ট নিব আমরা। দাম যখন বেড়ে ২ টাকা হলো বি বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিমাণ হলো ৬ একক। দাম যখন হলো ৩ টাকা সি বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিমাণ হলো ৪ একক। এখন এই যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টগুলো যখনই আমি যোগ করব আমরা ডান দিকে নিম্নগামী একটা রেখা পাবো, সেটাকে বলা হয় চাহিদা রেখা, যেটা হচ্ছে DG1 দ্বারা কি হচ্ছে নির্দেশিত। খেয়াল করেছো? DG1 দ্বারা নির্দেশিত। সো এটা হচ্ছে চাহিদা রেখা, যা দাম দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক। ঠিক আছে? এখন বলতে পারো যে স্যার কিভাবে বিপরীত সম্পর্ক? এই যে দেখো, তুমি ধরো দাম ২ টাকা আমার চাহিদার পরিমাণ হচ্ছে ৬ এক। দাম বেড়ে ৩ টাকা হলো। দাম বেড়ে গেল। আমার চাহিদা সি বিন্দুর সাপেক্ষে কমে আসলো না? কমে ৪ একক আসলো না? আবার ধরো দাম কমে গেল। ২ থেকে ১ টাকায় আসলো। দাম যখন ২ টাকা ছিল আমি কিন্তু ৬ একক আমার চাহিদা ছিল। এখন দাম কমে আসলো। কমে আসার সাথে, সাথে কি হলো ২ থেকে ১ টাকায় আসলো। আমার চাহিদা এই আগে বি তে ছিল ৬ একক। চাহিদা বেড়ে এই বিন্দুর সাপেক্ষে কত হলো? ৮ একক। এই যে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক, তা যখন আমরা জ্যামিতিক ভাবে উপস্থাপন করি তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় চাহিদা রেখা। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম দেখো চাহিদা সূচি এবং চাহিদা রেখা। আমি ২ টা জিনিস একটু তোমাদেরকে পাশাপাশি রেখে দেখাচ্ছি। কেননা ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট তোমাদের জন্য। ও এই ২ টা জিনিস প্রায়ই আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে? চাহিদা সূচি এবং চাহিদা রেখা। চাহিদা সূচিটা কি? প্রথমে বলেছি যখন বিভিন্ন দামে ভোক্তা একটা দ্রব্যের বিভিন্ন পরিমাণ সে কি করবে? বিভিন্ন পরিমাণ সে কি করবে? সে চাহিদা করবে। তখন তা যদি একটা টেবুলেটেড ফর্ম বা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করা যায়, তখন সেটাকে বলা হবে চাহিদা সূচি। আর চাহিদা সূচি হলো চাহিদা ল অফ ডিমান্ড, চাহিদা বিধির হচ্ছে গাণিতিক প্রকাশ। অন্যদিকে বলা যায় যে চাহিদা রেখা হলো যখন ভোক্তা বিভিন্ন পরিমাণ দ্রব্য বিভিন্ন দামে ক্রয় করবে, তা যখন জ্যামিতিকভাবে উপস্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় চাহিদা রেখা। ঠিক আছে? এই যে দেখো ডানে আমি চাহিদা সূচি দিয়েছি। আর সরি, বামে একটা চাহিদা সূচি দিয়েছি, ডানে একটা চাহিদা রেখা দিয়েছি। ঠিক আছে? সো চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে মূলত পার্থক্য হচ্ছে একটা হলো গাণিতিক প্রকাশ, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রকাশ। ঠিক আছে? সরি, জ্যামিতিক প্রকাশ। তো গাণিতিক প্রকাশ হচ্ছে চাহিদার সূচি আর ম্যাথমেটিক্যাল প্রকাশটা হচ্ছে কি চাহিদা রেখা। ঠিক আছে? সাধারণত চাহিদা রেখা কি হয়? ডান দিকে নিম্নগামী। দেখছো? ডান দিকে নিম্নগামী। এই ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী? বিকজ দামের সাথে চাহিদার কি সম্পর্ক রয়েছে? দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে। দামের সাথে চাহিদার যেহেতু এই বিপরীত সম্পর্ক রয়েছে, এই বিপরীত সম্পর্কেই বলা হয়
বিপরীত সম্পর্কের জন্যই চাহিদা রেখা সাধারণত কি হয়, ডান দিকে নিম্নগামী হয়। এছাড়াও কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমি একটু বলছি। এক হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কোন দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগ সমান হলে নির্দিষ্ট সময়ে দ্রব্য ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। কাজে দাম যখন কমে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। দাম এবং চাহিদার এরূপ বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা সাধারণত ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা রেখা সাধারণত ডান দিকে নিম্নগামী হয়। এখন এখন আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। ঠিক আছে? চাহিদা বিধির ব্যতিক্রম একটু খেয়াল করি আমরা। আচ্ছা, চাহিদা বিধির ব্যতিক্রম এই যে দেখো, চাহিদা বিধিটা কি ছিল? চাহিদা বিধিটা ছিল দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, মানে বিপরীত সম্পর্ক। আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। আর ব্যতিক্রম কে বলা হয় ভায়োলেশন। ব্যতিক্রমটা কি? দাম কমলে চাহিদাও কমবে, দাম বাড়লে চাহিদা বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কার্ভটা কেমন হয় দেখো। কার্ভটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কার্ভটা কি ডান দিকে ঊর্ধ্বগামী হয়, সেটা হলো চিত্র চাহিদা বিধির ব্যতিক্রম। তো চাহিদা বিধি একটু আগে আমরা দেখছি, দেখো একটু আগে আমরা যেটা দেখছি এই যে বিপরীত সম্পর্ক থাকে, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, সেজন্য ডান দিকে নিম্নগামী চাহিদা, তাই না? এখন এখানে হচ্ছে চাহিদা বিধি ব্যতিক্রম হচ্ছে দাম কমলে চাহিদা কমবে, দাম বাড়লে চাহিদা বাড়লে। ঠিক আছে? এই তাপস, তুমি স্ক্রিনে কি করতেছো? স্ক্রিনে টিপাটিপি করতেছো কেন? তো এই যে দেখো চাহিদা বিধির যে ব্যতিক্রমের ফ্যাক্টরটা রয়েছে, সেই ফ্যাক্টরটা দেখো। নাম্বার 1, কি কি কারণে চাহিদা ব্যতিক্রম ঘটে? কি কি কারণে চাহিদা ব্যতিক্রম ঘটে সেটা দেখো। নাম্বার 1, ডিফেন্স গুডস। ডিফেন্স গুডস মানে কি? ডিফেন্স দ্রব্য ক্ষেত্রে চাহিদা ব্যতিক্রম। একটু খেয়াল করো, 1840 সালে নিকৃষ্ট পর্যায়ে কিছু পণ্য দ্রব্যের ক্ষেত্রে রবার্ট গ্রিফেন দেখছেন যে গরিব মানুষ কিসের পরিবর্তে কি খায়? ভাতের পরিবর্তে আলো খায়। যদি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সময়ে আলুর দাম কমে যায়। এই ছেলেরা, তোমরা কি এখানে দুষ্টামি করতে আসছো? আমি তো বুঝলাম না। তাকে স্ক্রিনে কেন প্রেসার দিচ্ছ? আমি তো বুঝতেছি না। আর এই কাজ করবে না। দেখো, গরিব মানুষ কি করে? ভাতের পরিবর্তে কি খাচ্ছে? ভাতের পরিবর্তে তোমার আলু খাচ্ছে। সেই ক্ষেত্রে আলুর দাম যদি সামান্য বেড়ে যায় অথবা আলুর দাম সামান্য বাড়লে সে কি করবে? সে কিন্তু যেহেতু আলু ভাতের পরিবর্তে তারা আলু খায়, তো আলুর যেহেতু কোনো পরিবর্তন দ্রব্য নাই, সেক্ষেত্রে যদি আলু 10 টাকা কেজি থাকে, তো 12 টাকা হলে সে বেশি কিনবে। ভবিষ্যতে যদি আলুর দাম আরো বেড়ে যায় অথবা আলুর দাম সামান্য কমে গেল, 10 টা থেকে 8 টাকায় আসলো, সে আলুটা কি করবে? কম কিনবে। কেন কম কিনবে? তার কথা হচ্ছে ভবিষ্যতে আলুর দাম যদি আরো কমে, যদি 5 টাকায় চলে আসে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে ভায়োলেশন হয়। ভায়োলেশন মানেটা হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম হয়। নাম্বার 2, ভেবলেন দ্রব্য। ভেবলেন দ্রব্য মানেটা কি? ভেবলেন দ্রব্য বলতে বিলাস জাতীয় দ্রব্যের কথা বোঝাচ্ছি আমরা। বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে একটা সমমুখী সম্পর্ক রয়েছে। ধরো সমাজে বৃত্তশীলরা একই পরিবারে, বৃত্তশীলদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাদের ক্ষেত্রে একটা প্রদর্শন প্রভাব থাকে এবং প্রদর্শন প্রভাব থাকে। পাশাপাশি দুই ফ্ল্যাটে দুই গৃহকর্তা একই লেভেলে চাকরি করে। চাকরি করলে কি হবে? ধরো ওই ফ্ল্যাটের গৃহকর্তা একটা গাড়ি কিনে নিয়ে আসছে মাজদা। তখন এই ভাবিকে এসে বলল যে, "ভাবি, আমার ভাই তো কালকে মাজদা গাড়ি কিনে নিয়ে আসছে।" তখন এই ফ্ল্যাটের ভাবিও তার হাসব্যান্ডকে বলল যে, "দেখুন, আমরা তো একই লেভেলে চাকরি করব। তুমি ভাই তো মাজদা গাড়ি কিনে আসছে, তুমিও কিনো।" তখন তারা কি একটা প্রদর্শন প্রভাবের কারণে, একটা স্ট্যাটাসের কারণে সেও পরের দিন যে মাজদা কিনে নিয়ে আসবে। সেক্ষেত্রে মাজদা গাড়ির দামও যদি কিছুটা বেড়ে যায়, তার কোনো ফ্যাক্টর না। যেহেতু এটা ধরে রাখতে হবে প্রদর্শন প্রভাবটা, সেজন্য সে কি করবে? মাজদা গাড়িটা কিনবে। ঠিক আছে?
ব্যাপারটা বোঝা গেছে? এরপরে পরেরটা আছে অভ্যাস ও রুচির পরিবর্তন। ক্রেতার অভ্যাস ও রুচির পরিবর্তন হলে দ্রব্যের দাম বৃদ্ধিতে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেতে পারে, তা হ্রাসের ফলে চাহিদার হ্রাস পেতে পারে। যেমন ধূমপান বিরোধিতা সচেতনতার ফলে অভ্যাস ও রুচির পরিবর্তন ঘটে। সিগারেটের দাম কমলেও ক্রেতাদের চাহিদার পরিমাণ বৃদ্ধি না পেয়ে কমে যেতে পারে। এখন অভ্যাস বা রুচি। ধরো কেউ একজন চেইন স্মোকার, হ্যাঁ? কিন্তু চেইন স্মোকার সে কি করলো? আজকে থেকে বলা হলো সে আর কখনো স্মোক করবে না। ঠিক আছে? যদি স্মোক না করে সেক্ষেত্রে সে যে ব্র্যান্ডের সিগারেট এর অভ্যাস ছিল তার দাম কমে গেল। দাম কমলে আমরা জানি চাহিদা বাড়ে। কিন্তু চাহিদা না বেড়লে চাহিদাটা কমে গেল। যেহেতু তার অভ্যাস বা রুচির পরিবর্তন হয়েছে। ঠিক আছে? ঠিক একইভাবে আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে যদি আয় বেড়ে যায় তাহলে কোন দ্রব্যের দাম বাড়লেও চাহিদার পরিমাণ বেড়ে যায়। যদি আয় কমে যায় কোন দ্রব্যের দাম কমলেও চাহিদার পরিমাণ কমে যায়। ঠিক আছে? তো আয় বৃদ্ধির ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হবে না। অবস্থানগত কারণ। যে অবস্থানগত কারণে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হতে পারে। কোন এলাকায় মহামারী আকারে করোনা দেখা দিলে সে সময় সেখানে মাছের দাম হ্রাস পেলেও চাহিদার পরিমাণ বৃদ্ধি নাও পেতে পারে। এরপরে হচ্ছে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। ঠিক আছে? বিকল্প দ্রব্য দামের পরিবর্তন বলতেছে পরিবর্তক দ্রব্যের কথা বলছি। কফি, চা। এখন একটু খেয়াল করি। চায়ের কফির যদি দাম বেড়ে যায় তাহলে আমরা কি খাবো? আমরা চা খাবো। চায়ের চাহিদা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে বিকল্প দ্রব্যের যদি দাম বাড়ে কমে তখন এই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কি হবে না? ভ্যালিড হবে না। এরপর হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে একটু খেয়াল করি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ, ওষুধ এর ক্ষেত্রে চাহিদা রেখা ভূমি লম্ব অক্ষের সমান দাম এ দাম অক্ষের সমান্তরাল হয়। এক্ষেত্রে এই বিধিটা কার্যকর হবে না। ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, ভবিষ্যতে যদি দাম হ্রাস বা দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে তাহলে চাহিদা বিধি কার্যকর হবে না। এখন খেয়াল করো আমরা চলে আসি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি এগুলো বাসায় বসে বসে করবে। দেখো চাহিদা বলতে কি বোঝায়? অবশ্যই বুঝে গেছো যে কোনো কিছু আকাঙ্ক্ষা বা পাওয়া অভাব বোধকে সাধারণত চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে চাহিদা হতে হলে তোমার ৩ টা শর্ত থাকবে। একটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে, আরেকটা অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। দামের সাথে চাহিদার পরিমাণ সম্পর্ক কিরূপ? ২ এ মিলে করি কাজ। দামের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অন্যান্য অবস্থা বলতে কি বোঝায়? অন্যান্য অবস্থা বলতে বোঝাচ্ছে তোমার ভোক্তার আয়, পছন্দ, রুচি, অভ্যাস, পরিবর্তন, পরিপূরকের দাম, ভোক্তার গতিশীল ইত্যাদি স্থির। চাহিদা কিসের উপর নির্ভরশীল? চাহিদা দামের উপর নির্ভরশীল। দলীয় কাজ থাকবে যে একটা চাহিদা বিধির আলোকে কাল্পনিক চাহিদার সূচি তৈরি করবে এবং তৈরিকৃত চাহিদার সূচি থেকে তোমরা চাহিদা রেখা অঙ্কন করবে। আর তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হচ্ছে ২ টি কাল্পনিক চাহিদার সূচির সাথে চাহিদা রেখা অঙ্কন করবে। ঠিক আছে? এগুলো হলো তোমাদের বাড়ির কাজ। আর চাহিদা বিধির ব্যতিক্রম যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো লিখবে। একটু দেখো চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কি বলা হয়? চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে ক চাহিদা সূচি, চাহিদা রেখা, খ চাহিদা অপেক্ষক, খ ব্যক্তিগত চাহিদা। অবশ্যই সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় চাহিদা সূচি। ২ নম্বর হচ্ছে দামের সাথে চাহিদার কেমন সম্পর্ক বিদ্যমান? দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। চাহিদার ভিত্তি কি? চাহিদার ভিত্তি হচ্ছে অবশ্যই উপযোগ। আর বহুপদী সমাপ্তি সূত্রের যে কোশ্চেন গুলো আছে অপেক্ষক বলতে কি বোঝায়? বীজগাণিতিক ধারক না পরস্পর নির্ভরশীল চলকের সম্পর্কে দাম অবিচ্ছিন্ন এক এবং দুই। অপেক্ষক বলতে বীজগাণিতিক ধারক না এবং পরস্পর নির্ভরশীল চলকের সম্পর্ক। অর্থনীতিতে পরিবর্তিত দ্রব্য হবে চা, কফি, চিনি, দুধ। কালি ও কলম হলো পরিপূরক। নিচের অভিন্ন তথ্য ভিত্তিক এটা একটু ভালো করে খেয়াল করো। এটা একটা সূচি দেওয়া আছে। এখানে হচ্ছে সূচিতে কোন ভিত্তিক প্রকাশিত হয়েছে? দাম বাড়লে চাহিদা কমছে, অবশ্যই চাহিদা বৃদ্ধি। উপরের সূচি অনুযায়ী বলা যায় দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণ কি? বিপরীতমুখী। দাম কমলে চাহিদা বাড়ে। ১ এবং ৩ সেজন্য।
ঠিক আছে? তো এগুলো একটু বাসায় বসে বসে তোমরা প্র্যাকটিস করে ফেলবে। আর যারা যারা এখনো